টিকিটের দাম কত জানেন তো? হ্যাঁ টিকিটের দাম এই যে 180 না কত জানি, 170 না 180 টাকা। 170 টাকা। এখন ইমার্জেন্সি 400 টাকা দিয়ে নিতে হয়েছে। পরে কি করবেন এখন তাইলে? ভাই নামলে তো আর অবস্থা খারাপ, স্বাভাবিক না এটা? আপনি ফিরবেন না? অবশ্যই। আমাদের আজকে একটি ডে ট্রিপ হতে যাচ্ছে। সকালবেলায় ঢাকা থেকে ট্রেনে করে আমরা রওনা দিয়ে পৌঁছাবো ব্রাহ্মণবাড়িয়াতে, এবং ব্রাহ্মণবাড়ি শহর এবং আশপাশটা বেশ ঘুরে এবং ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ফুডগুলো আমরা আজকে স্বাদ নেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তীতে আবার একটি ট্রেনে করে আমরা ঢাকাতে ফিরে আসবো। অর্থাৎ পুরাটাই একটি দিনের ভ্রমণ হবে আজকে, ডে ট্রিপ। তো আপনারা দেখতে থাকুন। আর এই দাঁড়িয়ে আছে আমার পাশে এই ট্রেন, এটিতেই কিন্তু আমরা এখন সকালে যাত্রা করছি। সেই লেভেলে টান দিচ্ছে ট্রেন আজকে, সেই একেবারে 80-85 স্পিডে সেই ভ্রমণ হবে, এবং খাওয়া দাওয়া এবং ব্রাহ্মণবাড়িয়া শহর ও তার আশপাশ। তো চলুন আমরা তাহলে যাত্রা শুরু করি এই ট্রেনের মাধ্যমে। ব্রাহ্মণবাড়িয়া আসলে টিকিট নিয়ে অনেক ঝামেলা হলো আর কি। ট্রেন ছাড়ার সাথে সাথে ভিডিও করতে পারলাম না। আমাদের সেম টিকিট, আবার এখানকার যে দালাল, ব্রাহ্মণবাড়িয়া প্রচুর টিকিটের দালাল আছে, ওনারা আবার বিক্রি করে দিচ্ছে। 84 উঠছে, 85 উঠছে, 81। আজকের যাত্রায় ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে দু চারটা কথা কিন্তু বলা হলো না, তবে আমি এক কথায় একটা জিনিস বলি। এই বাবা, তোমার আমের কেজি? ও এত আম, খোলা আম। মোটামুটি বলা যায় বাংলাদেশের একমাত্র নিঃশব্দ যে লাইন, ট্রেন চললে যে শব্দ হয় না, সেটি এই ঢাকা চট্টগ্রাম লাইন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। এই যে আজকে আমাদের একটি ভ্রমণ টাইপের ট্রিপ হবে, অর্থাৎ আজকে আমরা ঢাকা থেকে ট্রেনে করে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, এবং ব্রাহ্মণবাড়িয়া শহর এবং তার আশপাশ জায়গাটা ঘুরে আমরা আবার সন্ধ্যার দিকে ট্রেনে করে ফিরে আসব ঢাকাতে। পুরা দিনের 2টা ট্রেন যাত্রা হবে, এবং সেই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া শহর ও তার আশপাশটা আমরা ঘুরে দেখব। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ার কিছু স্থানীয় খাবারও আমরা ট্রাই করব। তো সেই পুরো ট্রিপটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তো চলুন আমরা এখন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করি। আমরা সকাল 7:45 মহানগর প্রভাতী ধরে ঢাকা থেকে যাব ব্রাহ্মণবাড়িয়াতে। এখন বাজে 7:32, আর মাত্র 13 মিনিট পরে আমাদের ট্রেন ছেড়ে দিবে এই ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। তো চলুন আমরা এখন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করি। আমরা এখন প্রবেশ করছি এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের সাইডটা, এটি যেখানে এই যে বেসরকারি ট্রেন বা কমিউটার ট্রেনগুলোর টিকিট দেয়, সেটি হচ্ছে এটি। আমরা একটু দ্রুতই ভিতরে প্রবেশ করি। এখান থেকে পানি টানি এগুলো নিতে পারবেন, আর এদিকে অনেকগুলো কাউন্টার আছে। আমরা এদিক দিয়ে প্রবেশ করি। আরেকটি বিষয়, হাতে সময় কম থাকায় কমলাপুর রেলওয়ে স্টেশন খুব বেশি ভালো করে দেখানোর চেষ্টা করলাম না। যেটুকুই এই ক্যামেরার মাধ্যমে দেখা যায় সেটি আপনারা দেখার চেষ্টা করুন। এখানে বেশ ভালোই টিকিট চেকিং হচ্ছে। আমরা এখন প্রবেশ করলাম ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। তো এখন আমরা খুঁজে বের করব আমাদের সেই কাঙ্ক্ষিত মহানগর প্রভাতী এক্সপ্রেস কোথায় দিয়েছে, সেটি আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব। মহানগর প্রভাতী 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই সাইডটা। মহানগর প্রভাতী অলরেডি প্ল্যাটফর্মে দেওয়া হয়ে গেছে, গার্ড সাহেব উপস্থিত আছেন, আর মাত্র সময় আছে 9 মিনিট। আর এই হচ্ছে মহানগর প্রভাতী। এই যে এটি কিন্তু কোরিয়ান র্যাক দিয়ে চলছে। আজকে মূলত আমাদের ট্রিপটি হচ্ছে 2টা ট্রেন ভিডিও যতটুকু সম্ভব দেখানো যায়, সাথে ব্রাহ্মণবাড়িয়া শহর এবং তার আশপাশ, এবং সাথে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ফুড। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে বেশ বিস্তার একটা ধারণা আপনারা পেয়ে যাবেন যে ঢাকা থেকে একদিনে যে ব্রাহ্মণবাড়িয়া শহর ঘুরে আবার ওই সন্ধ্যায় ঢাকাতে ফিরে আসা। ঢাকায় মোটামুটি আমরা রাত 8টা সাড়ে 8টার মধ্যে থাকবো, এটা আমি আশা করতে পারি।
ট্রেন কিন্তু বিশাল লম্বা, ছুটতেছে অনেকক্ষণ ধরে এই লোকোটা একটু দেখার জন্য। লোকোর কাছাকাছি আমরা চলে আসছি। 3000 সিরিজই দিয়ে রাখছে, আশা করি ভালোই হবে। এই হচ্ছে আমাদের আজকের লোকো 3016। এই যে এখন বাজে 7:42, তিস্তা ছাড়লো এখন। তাহলে আমাদের ট্রেন আরও লেট হবে, 10-15 মিনিট পরেই ছাড়বে আর কি। যাত্রা শুরুর আগে এটি বলি, আজকের প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কোচ, অর্থাৎ আমাদের কোচ নম্বর হচ্ছে ড, এই ড কোচটি মূলত বরাদ্দ করা ব্রাহ্মণবাড়িয়ার জন্য। এটি হচ্ছে শোভন চেয়ার, মানে নন এসি। এটির ভাড়া পড়ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 170 টাকা। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব 104 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। অবশেষে আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, এখনই হয়তো ছাড়বে। এখন বাজে 7:55। এটির আগে কিন্তু এটা যাওয়ার কথা, এটা হচ্ছে 11 সুন্দর প্রভাতী। তার আগে আমাদেরটা চলে যাচ্ছে, যেহেতু চট্টগ্রামের ট্রেন একটু প্রায়োরিটি বেশি। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন কিন্তু গড়া শুরু করছে। এই যে আমরা উঠে পড়ি, এই যে উঠে পড়লাম। দেখি ভাই, একটু ভিতরে ঢুকি। এই যে কই ছিলেন ভাই? ভিতরে যান, ভিতরে জায়গা হলে আছে, ভিতরে যান। দেখো আমরা একটু ভিতরে প্রবেশ করি, দেখি কি অবস্থা। নাও একটা আমাদের ট্রেন বেশ গতি নিচ্ছে, ছাড়ার সাথে সাথে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন পার করে যাচ্ছি। একটা ট্রেন ঢুকতেছে এখানে, আজকে ট্রেন অনেক লেট, প্রত্যেকটাই 1 ঘন্টা। এটা কি উপবন? খুব সম্ভবত এটা সিলেট থেকে আসতেছে, উপবন এক্সপ্রেস। এর কখন আসার কথা ছিল আর কখন এই তো অবস্থা। ঢাকা সিলেট। আমি সকালে আসছি এয়ারপোর্ট থেকে কমলাপুরে ধূমকেতুতে। ধূমকেতু আসছে প্রায় 7টার দিকে রাজশাহী থেকে ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে। সেটা ধরে আমি আসছিলাম এই কমলাপুরে। ধূমকেতু তো আসে 4:30টার দিকে ভোরে, সেও আজকে বিশাল লেট। ধূমকেতু এখন ছাড়েইনি, ও ছাড়বে আরও অনেক পরে। আমরা মালিবাগ এলাকা পার করছি। আমরা শোভন চেয়ারে যাচ্ছি, কোরিয়ান কোচ, বেশ সুন্দর আধুনিক কোচ, বাংলাদেশের মিটার গেছে বর্তমানে। এটির অবস্থা আমরা একটু দেখাই। এই একটা সিটি আমরা বসলাম, এখানে সিলিং লাইট সুইচ আছে, সিলিং ফ্যান সুইচ আছে, স্পিকার টিউনার আছে, অর্থাৎ জোর কম বেশি করার জন্য খুব সম্ভবত। এখানে একটা ফুড ট্রেস দেওয়া আছে, জায়গা ভালোই আছে, ভালোই জায়গা। আর আমরা থেকে ট্রেন ছাড়ার পরে এই অবস্থার ভিতরে সাথে সার পেয়ে যাচ্ছি সামনে। আমরা একেবারে আর এটা হচ্ছে কাওরান বাজার, উপরে এক্সপ্রেসওয়ে, দুর্দান্ত সার পেছনে। তিন 3000 সিরিজ নিয়ে 3029 দোকানের পরিচাপ। এটা উত্তরবঙ্গের কোনো ট্রেন, রংপুর বা বুড়িমারি কোনো একটা হতে পারে। এটা কি
মোটামুটি টাইমে আছে। আমরা এখন ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আউটারে দাঁড়িয়ে আছি। এটা কাওলা বলে জায়গাটিকে। সামনে তো গেল তিস্তা খুব সম্ভবত, যার কারণে আর কি আমাদের ট্রেন এখানে থেমে গেল মনে হয়। ওখান থেকে কোনো সিগন্যাল পাচ্ছে না, তবে ট্রেন আবার যাত্রা শুরু করছে। এই যে, আর এই হচ্ছে কাওলা এরিয়া। এটা খুব সম্ভবত যমুনা আসতেছে তারাকান্দি থেকে। তো গত রাতে মানে এই রাতে 2টার সময় ছাড়ছে। সামনেই আর কি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন। প্রবেশ করছি আমরা ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। এটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে দাঁড়াবে। এই যে বাজলো এখন 8:32, অর্থাৎ 25 মিনিট লেটে আমরা প্রবেশ করলাম। এখানে আসার কথা ছিল 8:07-এ। ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে একটু না নামলে হলো না, আমাদের পথের প্রথম যাত্রা বিরতি। আর আমাদের সঙ্গে আছে যে আসিফ ভাই। আসিফ ভাই, শুভ সকাল। আর রূপম ভাই। এই যে আমরা মূলত আজকে যাচ্ছি এই রূপম ভাই ওনার দাওয়াতে। ওনার আপনার ব্রাহ্মণবাড়ির জন্য আপনার কি নানার বাড়ি এলাকা? ওনার নানার বাড়ি এলাকা আমরা বেড়াতে যাচ্ছি। উনি অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছে যেন আমরা একটু যাই। তো সেই উদ্দেশ্যে আর কি রূপম ভাইকে সঙ্গে নিয়ে, আসিফ ভাইকেও সঙ্গে নিয়ে আমরা যাচ্ছি বেড়াতে। তো চলুন উঠে পড়ি ট্রেনে। ছেড়ে দিল এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। 29 নিয়ে একটি ট্রেন ঢুকলো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। এটা তিতাস কমিউটার। তাপ আছে, সকালে ঢাকা থেকে আসতেছে তো। আচ্ছা, তাহলে আসার থেকে চাইরা আছে ঠিক আছে না? এই হচ্ছে ঢাকার বিমানবন্দর। বেশ সুন্দর একটা পরিবেশ এই ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেন ছাড়ার পরে সুশীতল হাওয়া আসতেছে, ভালোই লাগছে। আর এখন আমাদের ট্রেনের ভিতরের পরিবেশ এই যে। যদি এখন সুন্দর প্রভাতী আমাদের আগে যেত তাহলে ভিড় হয়তো আরেকটু কম হতো। আর আমার পাশে বসে আছে এই ভাই, ইনি যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ইনি ব্রাহ্মণবাড়িয়ার ছেলে সন্তান। ভাই বললেন আপনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তাই তো? ব্রাহ্মণবাড়িয়া কি জন্য বিখ্যাত? যদি পজিটিভ ওয়েতে বলি তাহলে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক দর্শনীয় স্থান আছে, পৌরাণিক ইতিহাস আছে, রেল স্টেশন আছে, তারপর আমাদের যে মিষ্টি আছে একটা, সেটা হচ্ছে ছানামুখী যে মিষ্টি, সেটা খুব বিখ্যাত ব্রাহ্মণবাড়িয়াতে। আর নেগেটিভ ওয়েতে যদি বলি, ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশে একদম মারামারির জন্য আপনারা একটু সাহসী মানুষ, শক্তিশালী। তো এটাকে আপনার বডি ফিগারও তো শক্তিশালী বডি ফিগার। কিন্তু আমি এটাকে প্রায়োরিটি দেই না, ঠিক আছে? কিন্তু ভালো মানুষও আছে। তা তো অবশ্যই, ভালো খারাপ নিয়েই কিন্তু একটা এলাকা, একটা অঞ্চল। এখন আমরা হাতের ডান দিকে বাঁকিয়ে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া বা চট্টগ্রামের দিকে। আর বাম দিকের লাইনটা চলে গেছে জয়দেবপুরে। অবশ্যই আমাদের ট্রেনের লোকও দেখা যায়, লোকোর ভিতরে কিন্তু লোকজন আছে। ওরা লোকোতে উঠতে খুব পছন্দ করে। ইচ্ছে করলে যে কোনো একটা কোচে ওনারা উঠতে পারতো, কিন্তু উঠলো না। মোটামুটি বলা যায় বাংলাদেশের একমাত্র নিঃশব্দ যে লাইন, ট্রেন চললে যে শব্দ হয় না, সেটি এই ঢাকা চট্টগ্রাম লাইন। বিশেষ করে ঢাকা থেকে ফেনী পর্যন্ত বেশ নিঃশব্দই চলে, যত জোরেই যাক না কেন। এই যে এখন কিন্তু কোনো শব্দ নেই। ট্রেনের স্পিড কিন্তু যথেষ্ট ভালো। এই যে 79, 77, 78, মানে বলা যায় 80, এখন 83 উঠাইছে। এই যে 83 উঠছিল।
80 উঠলো, 84 84 উঠছে, 85 উঠছে, 81 80। দেখলে বোঝা যাচ্ছে। যাক, ট্রেন কিন্তু সেই গতিতে যাচ্ছে। আমাদের 3000 সিরিজের যে লোকো মহানগর প্রভাতীকে বেশ জোরে সোরে তার সর্বোচ্চ জোর দিয়ে আর কি টেনে নিয়ে যাচ্ছে। দরজা বন্ধই বলা যায়, এটা কিন্তু একটা ভালো দিক। ইনকাকোসের দরজা কিন্তু বন্ধ থাকে না, সব খোলাই থাকে যায়। সামনে ঘোড়াখাল রেল ব্রিজ, ঘোড়াখাল প্লাগ। এই যে। বাহ, বেড়াইতে আসছে এখানে সবাই। ঘোড়াখাল প্লাগ। ট্রেন চলে হয়ে যাচ্ছে। আরও একটি আমাদের যাত্রা বিরতি, এটি নরসিংদী রেলওয়ে স্টেশন। আর নরসিংদী রেলওয়ে স্টেশনে অলরেডি একটি ট্রেন দাঁড়িয়ে আছে। কোন ট্রেন বোঝা যাচ্ছে না, কিশোরগঞ্জ থেকে আসতে পারে। এই হচ্ছে নরসিংদী। এটা কিশোরগঞ্জ থেকে আগত যে 11 প্রভাত যেটি, সেটি 29-10। এই নরসিংদী রেলওয়ে স্টেশনে আর নামলাম না। এখানে আমাদের আসার কথা ছিল 8টা 51, আর এখন এই তো 9টা। আধা ঘন্টার মতো লেট। এটা 11 প্রভাতে এটা ছেড়ে দিল নরসিংদী থেকে ঢাকার দিকে। আর ঢাকা থেকে নরসিংদী রেলওয়ে স্টেশনে তোরা তো 58 কিলোমিটার। এই মামা, তোমার আমের কেজি? ও এ তো আম, ছোলা আম। ছোলা আম ছিলে রাখছে আর কি, ওটা তোর কেজিতে বিক্রি হয় না। এখানে পানীয় জলের ব্যবস্থা আছে সুন্দর। এই হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনের মূল ভবন। এটা এক্সিট এন্ট্রি, খুব সুন্দর করে গ্রাফিটি করা আছে এখানে, জুলাই গ্রাফিটি। নরসিংদীর বিখ্যাত কলা। বিশাল কার্পেট, ভৈরব বাজার জংশনের কার্পেট। যথেষ্ট। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, ভৈরব বাজার জংশন চলে আসছে। কোনো একটা ট্রেন আসবে অপর দিক থেকে, যার কারণে প্ল্যাটফর্মে অনেক রকম দাঁড়িয়ে আছে। ভৈরব বাজার জংশন 9টা 50। ট্রেন আধা ঘন্টার উপরেই লেট আছে। আর ঢাকা থেকে ভৈরববাজার জংশনের দূরত্ব হচ্ছে 89 কিলোমিটার। ভৈরববাজার জংশনটা কিশোরগঞ্জ জেলার মধ্যে পড়ছে। হাতের বাম দিক দিয়ে
একটি লাইন এখান থেকে চলে গেছে কিশোরগঞ্জের দিকে, যার কারণে এই ভৈরব বাজার কিন্তু জংশন। একটা আমরা এলাম ঢাকা থেকে, আর এখন যাচ্ছি চট্টগ্রামের দিকে। চাচা কলা কত করে? কলা কি খাওয়া যাবে? কেমন লাগতেছে? তাই তাহলে 2 হালি দেন, একটু ভালো দিকে দেন যেন খাওয়া যায়। 10টা আছে। ছেড়ে দিলে এই ভৈরব বাজার জংশন থেকে 4-5 মিনিটের মতো থামছিল আর কি। নরসিংদীর বিখ্যাত কলা 5 টাকা করে পিস, ছোট ছোট কেমন কেমন, দেখি কেমন লাগে। নাম মিষ্টি আছে। এই হচ্ছে স্টেশনের এক্সিট এন্ট্রি। মেঘনা নদী, মেঘনা নদী। চমৎকার একটি পরিবেশ এখানে, চমৎকার। এই যে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন আমরা দেখতে পেলাম। 10:15। এই ট্রেনে, এটা তো ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দ পোস্ট, এখান থেকে প্রায় অধিকাংশ মানুষই নেমে গেল, বলতে পারেন যে 80% মানুষ। আর এই যে আস্তে আস্তে কোচ খালি হয়ে গেছে। ও, এখান থেকে উঠবে লোক প্রচুর। এই 24 মিনিটের মতো লেট। মহা কি অবস্থা? মহারা সব কাহিল। 24 মিনিট লেট নিয়ে আমরা পৌঁছে গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে। ট্রেন হয়তো এখনই ছেড়ে দেবে, 4 থেকে 5 মিনিটের মধ্যে এখানে থামবে। 104 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে এলাম। এখন আমরা স্টেশনের বাইরে যাব এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া যে শহরের আশপাশ এবং যে ফুড টেস্ট, এটি এখন শুরু হবে। এখানে ট্রেন প্রায় 10 মিনিটের মতো থেমে থাকলো, তারপর ছেড়ে দিল। এটা চলে গেল। এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে থাকতে থাকতে আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে। খুব সম্ভবত সুবর্ণ আসতেছে। এই ইনার একটু হাত দিয়ে উঠাই দেন ভাই, ওনার একটু হাত দিয়ে উঠাই দেন। ও আচ্ছা আচ্ছা, তারপর একটু ধরো, একটু ধরলে উঠতে পারবে। এটা ধরেন, এটা হেল্প করেন। কোন তো কি অবস্থা? 3027 লোক নিয়ে যাচ্ছে। উপরে একজন শুয়ে আছে। কোচগুলো পুরাতন হয়ে গেছে সুবর্ণ। বিশাল লম্বা বহর। বাংলাদেশের বলা যায় সব থেকে আধুনিক কোচ এবং আধুনিক ট্রেন। যত আধুনিক জিনিসপাতি আছে প্রথমে এই ট্রেনকে দেওয়া হয়। এটা হচ্ছে এক্সিট এন্ট্রি। এই যে টিকিট কাটতেছে লাইন ধরে সারিবদ্ধ হবে, খুব চমৎকার। স্বাগতম ব্রাহ্মণবাড়িয়া। আর এই হচ্ছে টিকিট কাউন্টার।
আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের বাইরে চলে এলাম, দেখি এখন অটো টটো ঠিক করে আমাদের পরবর্তী গন্তব্য কোথায়। রূপম ভাই হচ্ছে আমাদের ট্যুর গাইড। আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে ফ্লাইওভারের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি, মানে ফ্লাইওভারের নিচ দিয়ে। উদ্দেশ্য হচ্ছে এখানকার একটা পুরাতন রেস্টুরেন্ট নাম ঝুমুর, সেখানে সকালে নাস্তা করা। সকালে তো 6টার দিকে বের হয়েছি বাড়া থেকে, এখন কিন্তু বাজে 10:47। ভাই ঝুমুর হোটেল সম্পর্কে একটু বলেন তো, এটার এত নাম করা কেন নাকি? ঝুমুর বলতে এটা মনে করেন যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার অতি প্রথম রেস্টুরেন্ট ছিল ঝুমুর। আচ্ছা, প্রথম দিককার? প্রথম থেকে মানে অনেক আগে থেকে আমরা ছোটবেলা শুনতাম। আচ্ছা আচ্ছা, ছোটবেলা শুনতাম, এখন আমরা বুঝতে পারার পরে এটা এখনো মান ভালো আছে। মান ভালো আছে? মান ভালো আছে, এখনো খারাপ নেই। মনে করেন যে আমরা রমণীর মধ্যে এই 3-4 বছরের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট নিচ্ছে, হলো কি এটার অনেক চাহিদা। ওইটার অনেক চাহিদা। লোকজন কেমন হয় ওখানে? অনেক বেশি লোকজন হয়। আমরা ফকিরাপুর, এটা আমরা ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন ফুল ফকিরাপুর। এটা? জি। ও আচ্ছা, এই জায়গাটা ফকিরাপুর। ফকিরাপুর। ওইখানে ফকির থাকে তো, যে আমরা ঐতিহ্য, এই ফকিরগুলো ঐতিহ্য, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য হলো এই ফকিরাপুর। মানে ফকির বসে থাকে বলেই ফকিরাপুর। জি, এটা অনেক আগে থেকে ফকিরাপুর, এটার নাম মানে এটা আসলে বিরোধী। এখন থেকে মানে বিক্ষুব্ধ বসে, তারপর থেকে এটার নাম আপনার ফকিরাপুর, এটা অনেক আগে থেকে। আমি তো 20 টাকা একজন ভাড়া ছিল, আধা ঘন্টা লাগবে যাই। এই ঝুমুর বিখ্যাত হোটেলে আমরা খাচ্ছি হচ্ছে, নিয়েছি কড়া করে পরোটা আর এদের অথেন্টিক ডাল চচ্চড়ি, মুগ ডাল চচ্চড়ি। এটা অনেক মজার, এখানে ঐতিহ্যবাহী। আসলে এই হোটেলটা বেশ সুন্দর, ভালো, ফার্স্ট ক্লাস। চাষার ব্যবহার অনেক ভালো, বড়ো ছোটো সেট আপ, বেশ ভালো। আপনারা ব্রাহ্মণবাড়িয়ায় আসলে এখানে ট্রাই করবেন। আর খাবার তো খেলাম না, খাবার খেয়ে একটু খাওয়াটার সঙ্গে একটু মুখ ডাল। সালাদ হচ্ছে বেশ সব মিলে 10-এর মধ্যে কত দেওয়া যায়? 10-এর মধ্যে কত দেওয়া যায়? 10-এর মধ্যে 9। বুঝছেন, আসিফ ভাই 9 দিয়ে দিচ্ছে। এই ধরনের রেস্টুরেন্টের চা কিন্তু অনেক মজা হয়। হ্যাঁ, এটা মজা, ঘন, চিনি কম, হালকা একটু লবণাক্ত লাগছে। এখানকার পানি এরকম কিনা আমি জানি না, কারণ কিছুক্ষণ আগে আমি স্টেশনে হাত মুখ ধুলাম, পানি কুলি করলাম, ওইটার মধ্যে আমি একটু লবণাক্ত পাইছিলাম ওইখানে। তো যা কোনো কারণে হতে পারে, তবে চা বেস্ট। এটা ব্রাহ্মণবাড়িয়া শহরের মাছ বাজার। সব নতুন। এগুলো কত করে? কেজি 400 টাকা, আর এটা? এগুলো 600 টাকা। 600 টাকা। এটা তো কি মাছ বলে? এই কালনা মাছ। এই ট্যাংরাগুলো কত করে? কেজি 600 টাকা ভাইয়া। 600? এই কোথা থেকে ধরে এটা? এই নদীর মাছ, তিতাসের না? আচ্ছা আচ্ছা, বাহ। আমরা মাছ বাজারের শেষ মাথায়, আর এটি হচ্ছে, এই যে আমি দাঁড়িয়ে আছি এখন হচ্ছে তিতাস নদীর ধারে বা তিতাস নদীর তীরে। এই যে এখানে যে নৌকা পারাপার হচ্ছে, ঘাট আছে, লঞ্চ মতো দেখা যাচ্ছে, ওখানে ট্রলার আছে, আর ওদিকে একটা ব্রিজ দেখা যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের সাথে কানেক্ট আর কি, শহর এদিকে নেই, ব্রিজ পর্যন্ত আর কি দেখা বোঝা যায়। আমরা রিক্সা যোগে চলে এলাম এখন এই শ্রী শ্রী কাল ভৈরব যে মন্দির, সেখানে। এটি একটি খুবই ঐতিহাসিক জায়গা। কি কারণে ঐতিহাসিক জায়গা?
আমি সেটা একটু পরে বলছি। যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের আশা করি এটা ভালো লাগবে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন আমার ভিডিওগুলো দেখেন, আশা করি ওনাদের ভালো লাগবে। আর এটির সঙ্গে একটা বিশেষ জায়গার একটা সংযুক্তি আছে, অর্থাৎ সংযোগ আছে। এই কাল ভৈরবের ভিতরে একটা মূর্তি আছে, শিব মূর্তি। তো ওটার সাথে বেশ যোগসূত্র, সেটি হচ্ছে ভারতের মুসলিমদের যে বাবরি মসজিদ ছিল সেটার সাথে একটা যোগসূত্র আছে। তো সেই ইতিহাসটাও আমরা জানবো যে এই কাল ভৈরব এবং কাল ভৈরবী যে মূর্তি তার সাথে বাবরি মসজিদের কি যোগসূত্র। চলুন আমরা এখন ভিতরে প্রবেশ করি। এই হচ্ছে শ্রী শ্রী কাল ভৈরব মন্দির। এই যে এখানে দর্শনার্থীরা আছেন তীর্থস্থান দর্শন। আমার নাম হলো জীবন ভট্টাচার্য, মেড্ডা কালভৈরব এই মন্দির পুরোহিত। এটা হলো আমাদের মন্দিরটা হলো 400 বছর পুরানো মন্দির। এটা ছিল এক স্বপ্নের মধ্যে, স্বপ্নে দেখাইছিল একজন কালিদাস আচার্য, ওনাকে স্বপ্নে দেখাইছিল আমার এখানে প্রতিষ্ঠা করবার লাগে। ওই 400 বছর আগে, তখন ছোট্ট করে শেষের একটা প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপরে সংগ্রামের আগে তখন শুধু পাত্তর দেশে সেরা একটা পুরাটা পাত্তর দেশে সেরা করা হয়েছিল। লম্বাটা হলো 21 ফুট আর হলো 5 নম্বর 17 ফুট। আচ্ছা, কি কি ব্যবহার করা হয়েছে এখানে? এই ওই তো ভক্তরা তো আসে, তো এশিয়া মহাদেশের থেকে সবচেয়ে বড় এটা মহাদেশ। পাথরটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে সবচেয়ে বড়। বারজি মধ্যপ্রদেশের সময় গন্ডগোলের সময় আমাদের চাইছিল আক্রমণ করবার লাগে, শেষে পারে নাই। মুসলিমরা মিলে সবাই আমরা এই পাড়ার সবাই মিলে শেষের আক্রমণটা, সবাই মিলে বলতে কারা কারা? এই তো হিন্দু সমাজে মিলে শেষের আমাদের একজন প্রতাপশালী আছে, মুসলিম মেম্বার আছিল। ওনার বাপ যেসব মিছিল রয়েছে, ওনার বাপ যখন সামনে থাকে আমরা ব্রাউন বেড়া চিনে কেমন একমাত্র এই মন্দির দিয়েছে ব্রাউন বেড়া চিনা হয়। তখন যখন ওনার যখন সামনে বসে তখন সব মুসলমানরা সেরে এখন মোটামুটি আপনারা হিন্দু মুসলিম মিলে হ্যাঁ 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 হ্যাঁ। কোনো ইয়ে নেই। নাই তো আমাদের এই মন্দিরে কোনো দিন হামলা হয় নাই। আমরা এখন অবস্থান করছি এই যে জাতীয় বীর, ইনি, এটি হচ্ছে আব্দুল কুদ্দুস মাখন, আর এটি হচ্ছে মুক্তমঞ্চ এলাকা। আমরা এখন আছি লোকনাথ দিঘিতে। দিঘিতে সবাই গোসল করতেছে, পানি দেখলে আসলেই গোসল করতে মন চাচ্ছে। এই যে এটা মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার জাতীয় গোসলখানার জন্য দিয়ে রাখছে এই লোকনাথ দিঘি। আসসালামু আলাইকুম, আমি লতিফুর রহমান আলামী। আমি বুড়ের সাথী সংগঠনের সাংগঠনিক সম্পাদক। বুড়ের সাথী সংগঠনটা 2000 সনে সৃষ্টি করছে আমাদের প্রতিষ্ঠাতা নাজমুল ভাই। বুড়ের সাথী সংগঠন থেকে আমরা মানব সেবা সংগঠন, ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি, শীতের সময় শীত বস্ত্র দিয়ে থাকি, হ্যাঁ ঈদের সময় ঈদ সামগ্রী মানব সেবা কাজ করে থাকি। আমরা দুপুরের খাওয়ার জন্য নির্বাচন করলাম খানদানি হোটেল। এটা অনেক পুরাতন ঐতিহ্যবাহী আর কি একটি হোটেল, এখানে বেশ পুরাতন লোকজনগুলো খাওয়া দাওয়া করে। এখানে আমরা নিলাম শুটকি, এই যে এটা হচ্ছে পান মাছ, ডাল চচ্চড়ি, মেবি মুড়ি ঘন্ট, এটা মুড়ি ঘন্ট, এগুলো গরু ছোট ছোট চাকরি দিছে। আমরা বাঙালিরা সত্যি খুব অদ্ভুত, যেখানে সারা বাংলাদেশে তীব্র গরম পড়ছে এবং অন্যান্য দেশে যখন প্রচণ্ড গরম পড়ে তারা গরমের মধ্যে নিজেদেরকে শান্ত রাখার জন্য ঠান্ডা কিছু খায়, আর আমরা খাচ্ছি চা, আরও গরম জিনিস। আমরা বাঙালিরা বিশ্বাস করি গরমে গরম কাটে। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার শুটকি বাজার। এই এলাকার লোকজন শুটকি খেতে মনে হয় খুব পছন্দ করে, মানে বাজারটা কিন্তু বেশ বড় শুটকি বাজার। তো শুটকির ঘ্রাণে চার ঘ্রাণ আমি আর পাচ্ছি না, কোনো রকম চা আর কি, ওই দোকানদার জোর করে খাওয়াচ্ছে চা, জিনিসটা এরকম।
আমরা এখন চলে এলাম তিতাস নদীর উপরে, এটাকে বলা হয় শেখ হাসিনা সেতু বা ব্রিজ। এই জায়গাটা প্রচুর মানুষ বেড়াইতে আসে এখানে, ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রায় সবাই এখানে বেড়াইতে আসে। এই রোডটা ঘুরে এদিক দিয়ে চলে গেছে ওই যে। আর এখানে আসার আগে আমরা গেছিলাম এই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বা নামকরা যে মাতৃভাণ্ডার, সেখানে ওখানে বসে আসলে আমরা মিষ্টি খেতে পারিনি, তবে ওনারা খেতে দিছিল কিছু, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। তবে আমরা কিনছি এখান থেকে এই যে মাতৃভাণ্ডার। এটা আসলে উপহার হিসেবে দিছে আমাদের যে নিয়ে আসছেন আর কি, রূপম ভাই। এই হচ্ছে রূপম ভাই। আসসালামু আলাইকুম। রূপম ভাই, আপনি কি করেন সেটা একটু পরিচয়টা একটু দেন। আমার ট্রান্সপোর্ট বিজনেস, রংপুর থেকে কক্সবাজার, আরিচা থেকে কক্সবাজার চলে। নাম হলো তুর্য ট্রাভেলস। আমার গাবতলীতে আমার কাউন্টার, কল্যাণপুর। কয়টা পরে আছে গাড়ি আছে কয়টা? আমার টোটাল বর্তমানে 4টা গাড়ি চলতেছে। আর আরিচা থেকে একটা যায় একটা আসে, আর রংপুর থেকে একটা যায় একটা আসে। সামনে আমার আরও যেটা প্ল্যান আছে, আমার 2টা গাড়ি গ্যারেজে বডি হচ্ছে। আমি আরিচা থেকে সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ দিব গাড়ি। আমার গাড়ি হলো সুইট ক্লাস, এর উপরে হলো স্লিপার, নিচে হলো বিজনেস ক্লাস সিট। আমরা ঘোরাফেরা শেষ করে চলে আসছি এই ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে, ওভারব্রিজের উপরে আছি। এখন অপেক্ষা তাহলে মহানগর গোধূলির জন্য, যেটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসতেছে। অবশেষে মহানগর গোধূলি এই যে আসতেছে, এই যে মহানগর কত দূর? 6:52, 3014। আমাদের হচ্ছে ট্রাকোল। তো মনে তোর হয়ে গেছে। না না না, তো তো মানে তোর করে না তো পিওর ট্রাক। হ্যাঁ এটাই। সিটে বসতে পারলাম কোনোভাবে। ব্রাহ্মণবাড়িয়ায় আসলে টিকিট নিয়ে অনেক ঝামেলা হলো আর কি। ট্রেন ছাড়ার সাথে সাথে ভিডিও করতে পারলাম না। আমাদের সেম টিকিট, আবার এখানকার যে দালাল, ব্রাহ্মণবাড়িয়ার প্রচুর টিকিটের দালাল আছে, ওনারা আবার বিক্রি করে দিচ্ছে। ওনাদের টিকিটও একবারে দেখতে সেম টিকিট, এটার মধ্যে ফটোশপ দিয়ে এডিট করে দেওয়া, আর ওনারা মানতেছে না। পরে ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আইডিটা ওনাদের কিনা, ওনাদের আইডি দিয়ে। তো তখন ওরা স্বীকার করতেছে লাস্টে যে না, আমাদের আইডি না, এটা আসলে দালালের আইডি দিয়ে কাটা। তো যাই হোক, এক ভাই এখানে মানছে, ইনি বসছিল, ব্রাহ্মণবাড়িয়ারই ভাই, ভালো ভদ্র মানুষ। উনি সিট ছেড়ে দিছে, বলছে ভাই আমি তো প্রমাণ করতে পারলাম না, যদি প্রমাণ করতে পারে এটা আমার সেটাই পরে আসবে। উনি ছেড়ে দিছে। এখন আর একটা সিটে মহিলা বসে আছে, আমাদের আর একটা সিট, এই সিট ঠিক আমার সামনের সিটটা। এখন উনি সরতেছে না, এই যে সিট আপনাদেরই হবে। এই যে মহিলা বলছে আর সিট হচ্ছে ভাই, কারণ ভাই যাচ্ছে দাঁড়ায়, বসতে পারতেছে না এখানে। মহিলা মানে উনিও মানে ওই দালালের কাছ থেকে টিকিট কাটছে, এখন উনি তার টিকিট মানে সিট ছাড়তে যাচ্ছে না। এখন আমাদের এই ভাই, উনিও বসতে পারতেছে না, কি এক ভেজাল। আর এই হচ্ছে অ্যাটেন্ডেন্ট ভাই, ইনি অনেক হেল্প করছেন, থ্যাংক ইউ। যাক, এখন সমাধান হয়েছে, আপু উঠছে ওখান থেকে, বুঝতে পারছে। ওনারা এই সিটের ভাড়া হচ্ছে 170 টাকা করে। আপু, এই সিটের ভাড়া হচ্ছে 170, আপনি দিচ্ছেন 400। ও ভাইরা দিচ্ছে 400 টাকা করে, 170 টাকা হচ্ছে সিটের ভাড়া। ওটি 400 দিছে। কি অবস্থা, কোথায় 170 আর কোথায় 400? ভাইয়া আপনি কত দিচ্ছেন? এটা 5 তারিখের টিকিট। আপনি 5 তারিখ বলতে মানে হচ্ছে এই যে পিএনআর নাম্বারটা চেক দিলাম, দেওয়ার পর অনলাইনে আসছে এটা 5 তারিখের টিকিট, জাস্ট ডেট এডিট করে দিছে। আচ্ছা, আপনি কত দিয়ে কিনছেন? 400 টাকা। ও মাই গড, টিকিটের দাম কত জানেন তো? হ্যাঁ, টিকিটের নাম এই যে 180 না কত জানি, 170 না 180 টাকা। 170 টাকা। এখন ইমার্জেন্সি 400 টাকা দিয়ে নিতে হইছে। পরে কি করবেন এখন তাইলে? ভাই নামলে তো আর অবস্থা খারাপ, স্বাভাবিক না এটা? আপনি ফিরবেন না? অবশ্যই, আমার স্টেশনের পাশে বাড়ি, আমার এর সাথে প্রায় আসা যাওয়া হয়। আচ্ছা ভাই, এমন সময় অন্ধকারের মধ্যে কাজটা করবে কে জানে। হইলেন ভাই, ভাই পরে স্টেশনে ঢুকতে দিবেন না, মনে থাকে যেন স্টেশনে ঢুকতে দিবেন না এই আপুর সাথে। আর কত করবেন ভাই, ওদের মারলে বিটলো কাম হয়, আবার আসে মারলে বিটলো কাম হয় না, জেলে নিয়ে আসে কোন কাম হয়।
ভৈরববাজার জংশন। ফাঁকাই আছে, এখান থেকে অনেক লোকজন উঠবে। এইটা কারেন্ট নেই, বিদ্যুৎহীন জংশন ভৈরববাজার। সবাই যে মোবাইলের আরো জ্বালায় জ্বালায় দেখতে পারে। প্রচুর প্রচুর লোকজন উঠবে এখান থেকে। Nottingham. সকালে যাওয়ার সময় আমরা মহানগর প্রগতি স্পিড চেক করছিলাম, আর এখন চেক করছি আমরা ফেরার পথে মহানগর গধূলি। এই যে তীব্র করতে যাচ্ছে। টঙ্গী জংশন। বিমানবন্দরে অবশেষে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ট্রিপ শেষ করে এসে পৌঁছালাম এই ঢাকাতে। ডে ট্রিপ সম্পন্ন হলো, আর এই মহানগর গোধূলি চলে যাচ্ছে ঢাকার কমলাপুরের দিকে। তো আজকের যাত্রা বেশ ভালোই হলো, আশা করি আপনাদেরও ভালো লাগছে। আরেকটি বিষয় হচ্ছে, আজকের যাত্রায় ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে দু চারটা কথা কিন্তু বলা হলো না। তো আমি এক কথায় একটা জিনিস বলি, ব্রাহ্মণবাড়িয়ার জীবনযাত্রা, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবং স্থানীয় যে যানবাহনগুলো, অটো রিক্সা, এগুলোতে চড়ে আমি যেটা বুঝলাম, এখানকার জীবনধারণ বেশ ব্যয়বহুল। আমার যে সমস্ত দর্শক আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ভিডিও দেখছেন, ওনারা আরও ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হলো বেশ ব্যয়বহুল আর কি জীবনধারণ ওখানে। যাই হোক, আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি, আর বড় করবো না। তো আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ, আর আমি বিদায় নিচ্ছি এই ঢাকা থেকে, এই মহানগর গোধূলির পাশ থেকে। এই যে